বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গত সংবাদ সম্মেলনের সময় কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করবো প্রতি 3 মাস পর পর আপনাদের সম্মুখীন হওয়ার এবং পৃথিবীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে অবহিত করা এবং আপনাদের থেকে যদি কোনো সাজেশন থাকে আমাদের কর্মকাণ্ড নিয়ে অবজারভেশন সেগুলো শোনা। তো নানান কারণে হয়তো যে এক্স্যাক্টলি 3 মাস সেটা ম্যানেজ করা সম্ভব না। আমার মনে হয় যে আমরা হয়তো যে কাছাকাছি আছি আর কি 3 মাসের থেকে হয়তো কিছুটা সময় বৃদ্ধি পেয়েছে। আর আজকের এই সংবাদ সম্মেলনটা আমি অন্যান্যগুলো থেকে একটু ভিন্ন, তবে এই কারণে বলবো যে আমরা একটা নতুন বছর শুরু করেছি। আমি আজকে আপনাদের মূলত 3-4টা হেডে ব্রিফ করব। প্রথমত যেটা থাকবে সেটা হলো যে গত 1 বছরে আমরা যে উল্লেখযোগ্য যে সমস্ত কাজগুলো করেছি, অনেক কিছু আপনাদের জানা আছে, তারপরেও সেটা সম্পর্কে একটু ব্রিফলি আমি আপনাদেরকে বলবো। দ্বিতীয়ত হলো আমরা যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করেছি বা আমাদের কি চ্যালেঞ্জ বলতে পারবো, কিছু দুর্বলতা বলতে পারবো, সেগুলো নিয়ে একটু আপনাদেরকে বলবো। থার্ড হলো আমরা এই বছর অতীতের দুর্বলতা বা অন্যান্য জিনিসগুলো যে সমস্ত আমরা জিনিসগুলো লক্ষ্য করেছি সেটার উপরে ভিত্তি করে আমরা আগামীতে কি করতে যাচ্ছি, আগামী অ্যাটলিস্ট 1 বছর বা পরবর্তীতে, সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। লাস্টলি যে বর্তমানে যে দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা পৃথিবীর কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের একটু ব্রিফ করবো। এরপরে হলো ওপেন করা, আপনাদের যত খুশি আপনারা প্রশ্ন করতে পারেন। আমি এই যে 4টা হেডের কথা বললাম, আমি সেই হেডগুলো ধরেই যাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি একটু ফাস্ট বলে যাব, কারণ অনেক কিছু হয়তো আপনারা জানেন। 2014 সাল ইনফ্যাক্ট আমরা যেটা শুরু করেছিলাম, আমাদের জাতীয় সংসদ 10ম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সেখানে আমরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছি সেটা হলো আপনারা জানেন। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বিজিবি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি নিয়ন্ত্রণে রাখার জন্য। অনেক ক্ষেত্রেই আমরা বলবো যে আমরা সফল হয়েছি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা প্রদান করে যে জানমাল রক্ষা করা, এত যে কয়েকশো স্কুল, প্রায় 500-600 স্কুল চালিয়ে ফেলেছিল, এটাকে রক্ষায় হয়তো আমাদের কিছুটা হয়তো যে আমরা সব ক্ষেত্রে সাকসেস হইনি। তবে এতটুকু বলতে পারি, জানুয়ারির 3, 4 এবং 5 তারিখ, এই 3 দিন, তখনকার দিনে আমার কোনো কমান্ডার, আমার কোনো পেট্রোল কিন্তু ক্যাম্পে ফেরত যায়। আমরা কন্টিনিউয়াস ছিল তখন কিন্তু, কারণ চ্যালেঞ্জগুলো কিরকম ছিল আপনারা সবাই জানেন। আমরা কিন্তু অনবরত কুয়াশার জন্য হলো রাস্তাঘাট দেখা যেত না, তবুও তার এই কষ্ট করে আমাদের লোকজন ছিল। রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের হলো এই যে অবস্টাকল থাকে না, ওই যে তার দিয়া লোহার, এগুলো যে আমাদের গাড়ি পানি চারও হয়ে গেছে, সেই সমস্ত আমরা ফেস করেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। যাই হোক, আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা দিয়েছি, পুলিশ র্যাবের সাথে কাজ করেছি এবং একটা নির্বাচন হয়েছে। আমি পলিটিক্যাল ওই সমস্ত এটা নিয়ে হলো কোনো কথা বলবো না, আমরা যে দায়িত্বটা পালন করেছি সেটা। তো পরবর্তীতে উপজেলা নির্বাচনে এসেছে, আমি নিশ্চিত 2-1টা জায়গা ছাড়া ইভেন আপনাদের মিডিয়াতেও বিজিবি বিজিবি এমপ্লয়মেন্ট সম্পর্কে বা তাদের যে ইনভলভমেন্টটা ছিল সেখানে কিন্তু আমার কোনো পেপারে কোনো মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়াতে, কিন্তু আমরা কোনো কমপ্লেইন পাই নাই যে বিজিবি যে এখানে কোনো পক্ষপাতিত্ব করছে। আমরা আমাদের যে দায়িত্বটা আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে আমরা করেছি, সেগুলো আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করেছি, অনেক জায়গায় এমনও হয়েছে যে বিজিবি সেখানে না পৌঁছলে, যেমন বরিশালে, অন্যান্য জায়গায় পরিস্থিতি সামাল দেওয়া খুব ডিফিকাল্ট।
তো যাই হোক আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় হলো ভূমিকা রেখেছি। আরো কয়েকটা বিষয় যেটা ছিল উল্লেখযোগ্য সেটা হলো যে মায়ানমারের সাথে এই প্রথম বাংলাদেশ সৃষ্টি আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে কোনোদিন হলো চিফ লেভেলের উপর মিটিং মানে আমরা সেটা হলো গত জুন মাসে করেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম, এবং এই বছর তারা ডিসেম্বর মাসের হলো তাদের ডেলিগেশনে এসেছিল আমাদের সাথে। সেটা হলো যে রিটার্ন যে হলো কনফারেন্সটা করার কথা সেটা ঢাকাতে করে গেছে। এই কনফারেন্সে তাদের চিফ অফ পুলিশ আসার কথা ছিল, হঠাৎ তার অন্য আরেকটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে শেষ মুহূর্তে উনি আসেনি। ওনার ডেপুটি চিফ অফ পুলিশ মায়ানমার পুলিশ ফোর্স তার নেতৃত্বে উনি দল পাঠিয়েছিলেন এবং সেই আলোচনাটা হয়েছে। তো তারপর যেটা হলো ভারতের বিএসএফ এর সাথে আমাদের বরাবরই একটা মিটিং হয়, আমরা মাঠে গিয়েছিলাম এবং তারা এসেছিল ডিসেম্বর মাসে আমাদের সেই মিটিংটা হয়েছে। আর এখানে আমি এই দুটা মিটিং সম্পর্কে যেটা হলো লাস্ট যেটা আউটকাম যেটা হয়েছে আপনাদের যদিও রিলিজ দেওয়া হয়েছে যে যেটা জাস্ট গত মাসেরই আমরা হলো মায়ানমারের সাথে আগে তো এমন হতো আপনারা হয়তো অনেকেই জানেন যে তাদের কোনো একটা মায়ানমার সীমান্তে কোনো একটা ইনসিডেন্ট করে সেটা নিয়ে আমরা যে তাদেরকে একটা প্রতিবাদ লিখি পাঠালে অথবা ধরেন তাদেরকে কোনো একটা যদি তথ্য চেয়ে তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করতাম লোক মারফত পাঠাতে তো সেটা ওরা পেয়ে ওদের আবার হেডকোয়ার্টারে যোগাযোগ করতো, সেখান থেকে উত্তর আসবে তারপর আমাদেরকে জানাতো। কখনো কখনো 6 দিন 7 দিন 8 দিন পর্যন্ত সময় লেগে যেত। আপনাদের হয়তো নিশ্চয় মনে আছে 2013 সালে 3 জন সিভিল ড্রেসে তার মধ্যে পুলিশের লোকজন ছিল, তাদেরকে তারা অ্যারেস্ট করেছিল। এই লোকগুলোকে ছুটে আনতে আমাদের প্রায় 16-17 দিন সময় লেগেছিল। কারণ একটাই, ওই যেগুলো আমরা একটা জিনিস দিলে ওরা করতে কি সেটাকে তাদের চ্যানেল ধরে হলো সেই তাদের রাজধানী পর্যন্ত যেত, আবার ওইখান থেকে আসতো। এইভাবে কিন্তু সময়টা বেশি লেগেছে। বাট আমি যে মায়ানমারে গিয়েছিলাম মিটিংটা করার পর থেকে এবং এই যে পরবর্তী যেটা হলো এর মাঝখানে যে জিনিসটা হয়েছে, এখন কিন্তু আমরা মায়ানমারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। তাদের হেডকোয়ার্টারে আমার স্টাফ তাদের স্টাফদের সাথে সরাসরি এখন হলো মোবাইলে বা টেলিফোনে কথা বলতে পারে। তাদের যে এইখানে যে লোকাল যেটা বর্ডার গার্ড পুলিশ যেটা আছে মংদুতে আছে তাদের সাথে যেখানে এইখানে যে হলো তাদের যে প্রধান আছে যে একজন পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে আমাদের স্টাফদের এবং আমাদের কক্সবাজার সেক্টর কমান্ডারের সরাসরি যোগাযোগ এখন সম্ভব হচ্ছে। এইটাই কিন্তু আমাদের একটা অগ্রগতি হয়েছে, কারণ আগে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হতো না। প্লাস হলো তারা যে বাইলেটারাল সম্পর্কটাকে উন্নতি করার ব্যাপারে গত 17 তারিখ গত মাসে মিটিং হয়েছে, তারা কিন্তু অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে যে তারা আরো হলো এটাকে কিভাবে হলো সামনের দিকে নিয়ে যেতে যাওয়া যায় সেই সমস্ত জিনিস। আমরা এখানে অনেক এজেন্ডা আলোচনা করেছি, তার মধ্যে আমাদের মূল এজেন্ডাটা যেটা ছিল মায়ানমারের বেলায় 1 নম্বর এজেন্ডাটা ছিল ইয়ামা, এটাকে কিভাবে হলো প্রোটেক্ট করা যায় এটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি। তো ওদের পক্ষ থেকে আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে একটা প্রপোজাল দিয়েছিল বর্ডার লিয়াজন অফিসের ব্যাপারে। এটা ব্যাপারে আমি বিস্তারিত বলবো না, এর আগে আমি বলেছিলাম হয়তো আপনাদের অনেকের সাথেই কথা বলেছিলাম। সেই প্রপোজালটা আমাদের কাছে ফর্মালি এসেছে, আমরা সেটাতে আমাদের কিছু অবজারভেশন দিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়ে একটা আন্তঃ মন্ত্রণালয় মিটিংও হয়েছিল। এখন সেটা আমাদের একটা পর্যায়ে আছে যে ওইখানে আমাদের একটা হলো বডি ফর্ম করতে হবে। সেটা করতে হলে ধরুন বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন দরকার, কারণ এই যে বর্ডার লিয়াজন অফিসটা হবে সেটা বিভিন্ন মন্ত্রণালয় কনসার্ন যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রতিনিধি ওইখানে থাকতে হবে, যাতে সিদ্ধান্ত গ্রহণে কোনো সময় এখন না হয়। ওদের ওইখানেও ওই প্রভিশনটা আছে। তো ওই ওদের বর্ডার লিয়াজন অফিস আমাদের এটা যদি এমইউটা যদি সাইন হয়ে যায়, আমরা যদি সেই বর্ডার লিয়াজন অফিসটা এস্টাবলিশ করি, মায়ানমারের সাথে আমাদের যে বাইলেটারাল যে সমস্ত সমস্যাগুলো আছে শুধু সেই সমস্যাগুলোই আমরা রোধ করতে অনেকটা মানে যে সম্পর্ক তাই না, আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন হবে এটা আশা করতে পারি। এবং সেই বর্ডার লিয়াজন অফিসের যে কনসেপ্টটা এবং মডালিটিস এগুলো নিয়ে কিন্তু ওরা কাজ করছে। চায়নার সাথে তাদের এগ্রিমেন্ট আছে, তারা ওইখানে হলো অনেক সাকসেসফুল হয়েছে। তাদের থাইল্যান্ডের সাথে আছে, লাওসের সাথে আছে, অন্যান্য দেশের সাথে আছে। তারা ভারতকেও দিয়েছে, ভারতও হলো ইন প্রিন্সিপাল এগ্রি করেছে, আমরাও ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমরা এখন হলো
ফাইনাল অ্যাসপেক্টগুলো দেখছি এবং আমাদের ওই অনুমোদনটাও হলে এই জিনিসটা আছে। তো মন্ত্রণালয় থেকে এটা আমরা ফরেন মিনিস্ট্রিকে দিয়ে দিয়েছি হোম মিনিস্ট্রির মাধ্যমে। এখন হয়তো যে কোনো একটা সময়তে মন্ত্রণালয় দুই দেশের মধ্যে এটা হয়তো যে এগ্রিমেন্টটা সাইন হলে আমরা ওইটাতে যাবো। এইটা তো হয়তো কিছুটা সময় লাগবে, কারণ এই যে কিউএনডি একটা যেটা হবে, যে 15-20 জন বা 25 জনের একটা বডি যেটা হবে, এটা অনুমোদনটা লাগবে সরকার, এটার জন্য হয়তো সময় লাগবে। আমরা সেটা হয় কক্সবাজার অথবা চিটাগাং-এ অফিসটা করব। এটা যদি আমরা করতে পারি তাহলে হলো কি অনেকগুলো ক্ষেত্রে ট্রান্সপোর্টের যে ক্রাইমগুলো আছে এগুলাকে রোধ করা যাবে, কারণ এটা হলো টাস্ক ফোর্সের মাধ্যমে হলো কাজ, এবং ওই টাস্ক ফোর্সটা ভেরি ইফেক্টিভ হবে। আর মায়ানমারের আমাদের যে আমরা তাদেরকে আগেও দিয়েছিলাম যে ইয়াবার যে সমস্ত ফ্যাক্টরি অন্যান্য জিনিস, এবারও আমরা সেই জিনিসগুলো দিয়েছি, যদিও তারা বলেছে যে না এই ইয়াবাটা এটা হলো যে তাদের দেশের অভ্যন্তর হলো একটা সমস্যার সৃষ্টি করছে। যখন আমি ভিজিটে গিয়েছিলাম আমাকে বলেছিল। তারপর সেইখানে উল্লেখযোগ্য দুইটা বিষয়, যে গত সেই জুনের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তারা কিন্তু দুইটা কনসাইনমেন্ট তারাও আটক করেছে। সেটাতে একটাতে ছিল সম্ভবত হলো 2 লক্ষ, আরেকটাতে 4 লক্ষ। একটাতে 2 লক্ষ, যদিও পরিমাণ সংখ্যা খুবই কম, 2 লক্ষ, আরেকটা ইয়েতে অপারেশনে তারা 4 লক্ষ ইয়াবা ধরেছে। এই যে ধরাটা, এটা কিন্তু একটা গুড সাইন। আগে তো এটা কিছুই হতো না। উই আর প্রোগ্রেস। আমাদের এই সম্পর্কটা মায়ানমারের সাথে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। একটা জিনিস আপনাদের জানা থাকা উচিত, ট্রান্সপোর্টের যে সমস্ত ক্রাইমগুলো হয়, স্মাগলিং যেটা হয়, এটা কিন্তু দুই দেশে দুই বাহিনী যদি একজন আরেকজনকে সহযোগিতা না করে, এইটা হলো অলমোস্ট হলো ইম্পসিবল। এককভাবে এটা সম্ভব না। আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে ওয়ার্ল্ডের সবচেয়ে হলো সিকিউর বর্ডার হলো ইউএস মেক্সিকান বর্ডার। আমি নিজে সেটা ভিজিট করেছি, আমি দেখেছি যে কত যে নিরাপত্তা ব্যবস্থা, তারপর কি ওটা সিকিউর? ইট ইজ নট সিকিউর। এখনো কিন্তু ওদিকে হিরোনিয়াতে ওরা সুরঙ্গ করে লোকজন পাচার থেকে শুরু করে সবকিছু করছে। কারণ হচ্ছে কি ইউএস জনতা হয়তো ওরা হলো তাদের কাউন্টার পার্ট থেকে অতটা হলো সহযোগিতা পাচ্ছে না। বর্ডারে ক্রাইম বা যেগুলো এই যে স্মাগলিং এগুলো দমন করতে হলে, এটাকে কমিয়ে আনতে হলে, এটা কিন্তু কাউন্টার পার্টের হলো সহযোগিতা, দুটো বাহিনী হলো সহযোগিতা কিন্তু এটা অত্যন্ত জরুরি। যেটা হয়তো আপনারা অনেকটা দেখতে পাচ্ছেন হয়তো যে বিএসএফ এর সাথে যে আমাদের সম্পর্ক উন্নয়নের কারণে যে জিনিসটা হয়েছে, ফেন্সিডিল এটা তো স্বীকার করবেন, ফেন্সিডিল আগের থেকে ট্রেনটা এখন হলো মানে নিম্নমুখী। এখন কিন্তু আগের মতো, আগে যেমন হলো ফেন্সিডিল এত আসতো এবং যেরকম ব্যাপক হারে ছিল, এটি কিন্তু এখন কমে আসছে। হ্যাঁ, অন্যদিকে হলো ইট ইজ টেকিং অ্যানাদার ডাইমেনশন। আরেকটা হলো থ্রেট আসতেছে, সেটা হলো ইয়াবা, মানে এটা কমে আসতেছে। এখানে কিন্তু শুধু আমরাই ফেন্সিডিল সিজ করি প্রতিদিন না, বিএসএফ কিন্তু প্রচুর পরিমাণে হলো ফেন্সিডিল সিজ করে। সেদিনও তারা যেমন আমাদেরকে জানিয়েছে যে আমরা এত লক্ষ হলো ফেন্সিডিল হলো আমরা আটক করেছি। ওরা কিন্তু এখন আমাদেরকে জানায়, আমরা তাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে তারা বলে না, এবং আমরা কিন্তু সেই তথ্যগুলো যখন ভেরিফাই করি এটাও কিন্তু একটা পজিটিভ দিক। তারাও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। হ্যাঁ, এখনো সহনীয় পর্যায়ে আসেনি, বাট এরকম যদি দুই বাহিনী আমরা এই ধরনের চেষ্টা করে যাচ্ছি। আরো একটা বিষয় যেটা হলো যে বর্ডার কিলিং এর বিষয়, সেটা তো এটা আমাদেরও একটা সিরিয়াস কনসার্ন। যখনই আমরা বিএসএফ এর সাথে কথা বলি, দ্যাট রিমেইনস অ্যাজ আওয়ার নাম্বার 1 অ্যাসেট। এবং যতদিন এটা হলো শুনে যেতে না আসবে, আমরা প্রতিবারই ওইরকম জোরালো ভাবে আলোচনা করব। তো এই ক্ষেত্রে হলো যে আমরা অনেক মডালিটিস আলোচনা করেছি, আমরা নতুন কিছু কিছু জিনিস করছি, আমিও নির্দেশনা দিয়েছি, বিএসএফ এর পক্ষ থেকেও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এটাকে আরো কিভাবে কমানো যায়। এখানে একটা জিনিস আপনারা ডিজি বিএসএফ এর মন্তব্য শুনেছেন, আমাদেরও যে জিনিসটা আমার মনে হয় যে আমাদের এখানে যেগুলো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের লোকগুলা যদি রাতের বেলা যদি শূন্য রেখায় যদি না যায়, যদি বর্ডার ক্রস না করে, জিরো লাইনে যদি যে রাত্রে 12টা 1টা 2টার দিকে এগুলো যদি আমরা যদি চেক দিতে পারি, হ্যাঁ, আমরা যদি তাদেরকে ওইভাবে মোটিভেট করে যদি করতে পারি, তাহলে কিন্তু এই কিলিং এগুলা থেকে অনেক কমে আসবে। এটা আপনারাও বুঝেন, আমি আর এটা বিস্তারিত আলোচনা করতে না, বাট ডেফিনেটলি ইট ইজ এ সিরিয়াস কনসার্ন ফর আস। আমাদের
ফেন্সিডিলের ব্যাপারে বলেছি, ইয়াবা, হ্যাঁ ইয়াবার উদ্ধারের বিষয়টা আসলে আমার কথাটা হয়তো একটু হার্শ হতে পারে। আমরা যে জিনিসটা দেখেছি, আপনারা যদি গত মে, জুন, জুলাই মাসের দিকে একটু তাকান, চাইলে দেখবেন হঠাৎ করে কিন্তু ইয়াবা এই যে জিনিস স্মাগলিং এর মধ্যে একটা ছন্দপতন হয়েছিল না কিছু আমরা ড্রাস্টিক অ্যাকশনের কারণ। আমি সেটার উপরে ভিত্তি করে বলি, আমরা হলো ধরে দিব প্রতিটা দিন, আমরা প্রতি রাতে, আমরা বলেন র্যাব বলেন পুলিশ বলেন, আমরা হলো এই যারা হলো ক্যারিয়ার আছে বা ইয়া আছে তাদেরকে ধরে দিচ্ছি, কিছুদিন পরে তারা মুস্কি হাসি দিয়ে হলো বেল নিয়ে চলে আসে। এটা তো কোনো সমাধান। আজকে হলো যদি আপনি যদি থাইল্যান্ডের কথা বলেন, যদি হংকং এর কথা বলেন, ড্রাগ নিয়ে কেউ এখানে ধরা পড়ো, তার সাথে হলো মৃত্যুদণ্ড। আমাদের এই ধরনের কিছু হলো চিন্তা করা দরকার। আমরা হলো বিভিন্ন আমরা তো আরো এরকম বলতে পারি না, বাট আমার মনে হয় যে আপনারা জনসচেতনতা সৃষ্টি করেন। এগুলো যদি না করেন, আমাদের এই যুব সমাজকে একটু করে করে খাবে। আপনি বলেন কত ভাবে আমরা এটা করবো। এখন কিন্তু আপনি নদী পথে কিন্তু ইয়াবা আসে কিন্তু অনেক কমে গেছে। আগে যেটা হলো নাফ নদী দিয়ে আসতো, এখন সেটা হলো সমুদ্র পথে চলে যায়। এমনও হয় সমুদ্র পথে যে হলো চিটাগাং পর্যন্ত চলে আসে, আনোয়ারাতে চলে আসে, মাঝখান দিচ্ছে, এদিকে এসে হলো তারা হলো ডেলিভারি দেয়। আমাদের তো সেখানে হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী নেই। কোস্টগার্ড থাকলে কোস্টগার্ডের একটা লিমিটেশন আছে। কোস্টগার্ড হলো দে ক্যানট গো বিয়ন্ড 7 কিলোমিটার ফ্রম দ্য হলো শো, এর বাইরে তো তাদের ক্যাপাবিলিটি নাই। আর সমুদ্র হলো বিশাল, তার মধ্যে তো কোন জায়গা দিয়ে হলো ইয়েতে সবার হলো সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, কোস্টগার্ড আছে, আমরাও আছি নদীতে, কোস্টগার্ড আছে হলো সমুদ্রের এই জায়গাতে কাছে, কোস্টের কাছে, তো তাদেরও তো সীমাবদ্ধতা আছে। ঠিক আছে না, আমি যেটা বলছি তারপরে ধরেন আমাদের যে সীমান্ত আছে মায়ানমারে, আমাদের সেখানে তো আমাদের তো সঠিক উপস্থিতি না। এখন যেমন হলো ভূমির যে অনেক জায়গা থেকে কিন্তু তারা হলো ইয়াবা আসে। আমরা কিন্তু সাম্প্রতিককালে হলো আগে 5টা বেরিয়েছিলাম, এই গত সপ্তাহে হলো আমরা আরো 4টি বিউপি ওখানে এস্টাবলিশ করেছি এই মায়ানমার বর্ডার। এখন যে আমার ওইখানে যে বর্ডারটা আছে মায়ানমারের সাথে, সেই বর্ডারে টোটাল হলো ওখানে 82 না মায়ানমারের সাথে, না 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 আনগার্ডে আনুমানিক হলো 82 কিলোমিটারের মতো যেটা আছে। এই জায়গায় তো আমার কোনো বিউপি নাই, এবং ও সরি 198 কিলোমিটার, ইস্টার্ন কারেক্ট 198 কিলোমিটার, এখানে তো আমার কোনো বিউপি নাই। এখন এই সমস্ত জায়গা দেখে আসতেছে না আসতেছে, এটা তো নিয়ন্ত্রণ করা আমার পক্ষে কোনো সম্ভব না। আর আপনারা কেউ গিয়েছিলেন, আমরা তাদেরকে নিয়ে গিয়েছিলাম। আরো যদি আপনারা যেতে চান, আমরা আপনাদেরকে মায়ানমার বর্ডারে সেখানে নিয়ে যেতে চাই। আপনারা দেখেন এমনও জায়গা আছে 1 কিলোমিটার রাস্তা হলো ট্রাভেল করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ইট ইজ সো ইনঅ্যাক্সেসিবল। তো সেই সমস্ত জায়গায় আমরা এটাকে অনেকটা কমিয়ে আনতে পারবো। যেমন হলো আমরা নদীতে অনেকটা সাকসেসফুল হয়েছি, তারপরে এখন হলো কিছু আসার চেষ্টা করে, বাট ওদিকে হলো যদি আমাদের ভিপি গুলো যদি বাড়ে, আমরা তখন হবে কি এটা আরো বেশি নিয়ন্ত্রণ করব। তো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নির্দেশ দিয়েছে যে ওখানে জরুরি ভিত্তিতে ভিপি করার জন্য। আমরা সেখানে কি করতে যাচ্ছি সেটা আমি পরে বলবো আপনাদেরকে। অস্ত্র উদ্ধারের ব্যাপারে যে জিনিসটা আছে, এই 2014 সালে অস্ত্র আমরা বেশ কিছু উদ্ধার করেছি, এবং এটার ব্যাপারে আমরা বিএসএফ এর সাথে কথা বলেছি। এখন অনেক সময় হয় কি আমরা এমনও দেখেছি কোন একটা হয়তো যে এই যে ফল আমদানি করে বা পেঁয়াজ আমদানি করে, এইটার হলো বস্তার মধ্যে হলো ভিতরে করে হলো উত্তরাস্ত্র চলে আসে। আমরা তথ্যের ভিত্তিতে হয়তো কখনো কখনো দুই একটা পেয়েছি, কিন্তু সবসময় তো আমাদের ওরকম হলো সামর্থ্য নাই যে প্রত্যেকটা হলো ট্রাককে হলো স্ক্যান করা। আমরা সেটার জন্য আমরা সংসদীয় কমিটিতে করেছি, জাতীয় যেটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষা কমিটিতে করেছি, এবং তা ওনাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা কিছু হলো মোবাইল স্ক্যানারের জন্য আমরা হলো প্রস্তাব প্রেরণ করেছি। এটা এখন সম্ভবত এটা প্রক্রিয়াধীন আছে। আমরা যদি ওইটা পাই, তখন কিন্তু আমার একটা যদি ওই পেঁয়াজের ট্রাক যখন যাবে, আমি এক জায়গায় বসে কিন্তু ভিতরে অস্ত্র আছে কিনা আমি কিন্তু দেখতে পাবো। ফলের গাড়ি যাচ্ছে ওটির ভিতরে অস্ত্র কোনো ক্যারেটের ভিতরে আছে কিনা আমি দেখতে পাবো। আর এই মুহূর্তে কিন্তু এই দুর্বলতাগুলো কিন্তু আমাদের আছে। নারী শিশু পাচারে আমরা এই গত 1 বছরে 852 জন নারী, 317 জন শিশু পাচারকারীর কবল থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। 26 পাচারকারীকে আমরা অ্যারেস্ট করেছি।
এবং 367টা মামলা দায়ের করেছে। এই তথ্যগুলো এখানে আছে। ক্যাটেল করিডোর দিয়ে হলো 20,32,865টি গবাদি পশু যেটা বৈধভাবে এসেছে, এর থেকে 102 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। আর সবচেয়ে যে বিষয়টা দুইটা হলো কোরবানির ঈদ আছে, আমাদের নজর ছিল যাতে হলো মিডল ইনকামের লোকজন যাতে হলো কোরবানি দিতে পারে। আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরা ট্রেডিং নিতে পারি। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আটক বাংলাদেশিদেরকে যে ফেরত আনার ব্যাপার। আগে যে জিনিসটা ছিল, কেউ আটক হলে ওরা হলো পুলিশকে দিয়ে দিত, পুলিশকে দিলেই কিন্তু ইন্ডিয়ান হলো আইন অনুযায়ী তার হলো অবৈধভাবে ক্রসের জন্য তার 6 মাসের জেল, এবং এটা হলো সাথে সাথে 6 মাসের জেল দিত। কিন্তু তাকে ফেরত আনা পরবর্তীতে দেখা যেত 1 বছর 1.5 বছর পর্যন্ত সময় লেগে যেত। আমাদের এই বিএসএফ এর সাথে আমরা এটা বিভিন্ন সময় আলোচনা করে সম্পর্ক উন্নয়নের কারণে এখন হইলে কাউকে যদি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম ছাড়া যদি অ্যারেস্ট করে, আমরা কিন্তু আলোচনা করে তাকে ফেরত দিই। এটা প্রতি রাতেই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। আমাদের ধরা বলে আমরা করে ফেরত দিয়েছি যে ভাই তুমি পুলিশে দিবা, আননেসেসারি তার সাফারিংস নাও, এগুলো বলে। কিন্তু কাউকে যদি কোনো হয়তো যে দেখা গেল মদ সহ ধরেছে, ফেন্সিডিল সহ ধরেছে, অনেক সময় দুই একজনকে এরকম ধরেছে, ফেক কারেন্সি নোট সহ ধরেছে, তাদেরকে তো আমরা চাইলেও তারা দিবে না। এরকম কিন্তু আমাদের এখানে যারা ইয়াতে ভারতের অনেক কিছু আছে যারা চাইলে আমরা দিয়ে দিই, কিন্তু আমরা যদি কাউকে ওই ধরনের যদি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম সহ ধরি, আমরা সাধারণত দিই না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা 2014 সালে 622 আটককৃতদের মধ্য থেকে 417 জনকে আমরা হলো দেশে ফেরত আনতে সফল হয়েছি। আর যেটা হলো 2013 সালে ছিল 263 জন, 2012 সালে ছিল 197 জন। আর বাকিদেরকে তারা পুলিশের কাছে দিয়ে দিয়েছিল এবং তাদের হলো জেল অন্যান্য জিনিস হয়েছে। আর যেটা হলো জনসচেতনতা, যেগুলো হলো সেটা আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি বর্ডারে। এখন হলো আমাদের যে সমস্যাগুলো বা আমরা যেটা আমাদের লিমিটেশন বা আমরা যে সমস্যাগুলো ফেস করেছি, যেটার কারণে কি এগুলো যদি আমাদের এই সমস্যাগুলো যদি দূর হয়, তাহলে আমাদের যে সক্ষমতা আছে আমরা নিশ্চিত আমরা আরো ভালো সীমান্তে আরো সাকসেস দেখাতে সক্ষম হব। সেটা হলো যে আমাদের যে ভারতের সাথে যে সীমান্ত আছে এবং বাংলাদেশের সাথে যে সীমান্ত আছে, সেই সীমান্তের মধ্যে আসলে কিন্তু প্রত্যেকটা দেশ, আপনারা যে কোনো দেশে দেখেন কিন্তু কাঁটাতারে বেড়া থাকে, তাদের হলো রোড থাকে, যাতে হলো ওই রোড দিয়ে কাঁটাতার ধরে ধরে যাতে হলো টহল দিতে পারে। এই জিনিসটা আমাদের আমি জানি না কবে হবে, সরকার নীতিগত অনুমোদন দিয়েছে, আমরা প্রজেক্ট পাঠিয়েছি, হয়তো হবে। তো এই জিনিসটা যখন যতদিন না হবে, এই সীমাবদ্ধতাটা নিয়েই আমাদের আপনারা জাস্ট এমনি চিন্তা করেন। আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো যে গ্রামে হয়তো যে কেউ শহরে জন্ম হয়েছে, শহরে বড় হয়েছে, বাট গ্রামে আমরা সবাই নেই। গ্রামের রাস্তাগুলোর কথা চিন্তা করে নি। ওই সীমান্তের মধ্যে দিয়ে যখন এলো ওই গ্রামের রাস্তা ধরে যখন একটা বাড়ি ক্রস করে আরেকটা বাড়িতে চলে যায়, এদিকে কে কি করছে না করছে এটা কিন্তু তাকে সম্ভব। তো দিস ইজ আওয়ার লিমিটেশন। আমরা হয়তো যে টহল দিচ্ছি, ওই 200 গজ পরে চলে গেলে ওইখানে যদি কেউ যদি লুকায় থাকে, 200 গজ পরে যদি আরেক বাড়ির পিছু দিয়ে যদি সে ক্রস করে চলে যায়, আমাদের এটা তো সম্ভব না। কিন্তু আমার যদি রাস্তা থাকতো সীমান্তের একদম শুরু লাগে, তখন যদি কি আমার গাড়িগুলো র্যান্ডম দিকে চলাচল করতো এবং ওই রাস্তার আশেপাশে হয়তো যে আমার ওই ভিজিবিলিটি হইতো, আমি সরাসরি দেখতে পারতাম। এই সীমাবদ্ধতা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। তো এইটার ব্যাপারে এটা একটা আমরা সীমাবদ্ধতা আমরা সরকারকে বিভিন্ন পর্যায়ে বলেছি যে আমাদেরকে প্রায়োরিটি বেসিসে কোথাও কোথাও হলো কাটাতারে, বিশেষ করে যেমন এই যে মায়ানমারে ইয়াবারটাকে এটাকে রোধ করতে হলে মায়ানমার সীমান্তে কিন্তু কাটাতারের বেড়াটা খুবই জরুরি। এবং সেটা যদি হয় এবং রাস্তাটা তো হলে তো আরো ভালো, অ্যাটলিস্ট কাটাতারের বেড়াটাও যদি হয়, তাহলেও কিন্তু আমরা অনেকটা এই যে ইয়াবা যেগুলো আসে চলাচল, ইভেন রোহিঙ্গাদের পর্যন্ত প্রোটেক্ট করা অনেকটা, প্রিভেন্ট করাটা অনেকটা সম্ভব হবে। তবে এটা সরকারের বিবেচনায় আছে, দেখা যাবে। কিন্তু যেটা হলো আমরা মায়ানমারের মধ্যে আমরা শুধু যে কাঁটাতারে বেড়া হবে আমরা সেই জন্য কিন্তু আমরা বসে দিই। আমরা কিন্তু এর মধ্যে ওইখানে কতগুলো বিউপি করা যায়, আমরা সেই বিউপি গুলা এলাকা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো আমরা রেকি করে কিন্তু ফাইনাল করেছি, করে এগুলোর প্রপোজাল আমরা মিনিস্ট্রিতে পাঠিয়েছি।
আমরা কিন্তু একটা একটা করে কিন্তু সেগুলো অকুপাই করছি। একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে ওইখানে শুধু আমি বিউপি সিলেক্ট করলাম তা না, আমাকে বিউপি গুলো কনস্ট্রাক্ট করতে হবে এবং ওইখানে লোকজন পাঠালে তাদেরকে ওইখানে কিন্তু লজিস্টিক সাপোর্টটা দিয়ে তাদেরকে ওইখানে কিন্তু মেইনটেইন করতে হবে এবং সেটা হেভি সাপোর্ট ছাড়া সম্ভব না। তো এখানে আমরা দুইটা জিনিস নিয়ে এখন কাজ করছি। একটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, তিনি সম্মত হয়েছেন। আমরা একটা ইয়ার উইং করতে যাচ্ছি, সেটা নীতিগত অনুমোদন দিয়েছেন। সেখানে প্রাথমিক পর্যায়ে 4টা হেলিকপ্টার থাকবে। এই 4টা হেলিকপ্টারের মধ্যে যাতে করে 2টা হেলিকপ্টার সার্বক্ষণিক অপারেশন থাকে আর 2টা হয়তো মেইনটেনেন্স থাকে। এভাবে 4টা হেলিকপ্টার দিয়ে আমাদের এই মায়ানমার বর্ডার এবং হলো ভারতের সাথে আমাদের হলো আছে প্রায় 341 কিলোমিটার আর মায়ানমারের 198 কিলোমিটার। এই জায়গাটা যদি আমরা কভার করতে যাই এবং তার মধ্যে ম্যাক্সিমাম হবে হেলি সাপোর্ট ভিউ, মানে ওগুলোকে হেলিকপ্টার দিয়ে হলো রসদ সাপ্লাই, তাদেরকে হলো অপারেশনে পাঠানো, তাদেরকে যদি হলো তারা কোনো ক্যাজুয়ালিটি হয় নিয়ে আসে, এগুলোর জন্য হেলিকপ্টার ছাড়া সম্ভব না। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, আমরা এই প্রপোজালটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তো এটা যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু এই সবগুলো আমাদের কিন্তু জনবল হলো আমাদের ইউনিট রেজ করা হয়েছে। আপনারা জানেন বইমেলা সেক্টরটা রেজ করেছি আমরা, বান্দরবান সেক্টর নতুন রেজ করেছি। তো আমরা কিন্তু আমাদের ব্যাটালিয়নগুলো রেজ হয়ে গেছে। এই ব্যাটালিয়নে কিন্তু আমাদের জনবল পোস্টিং দেওয়া হয়েছে, আমরা তাদেরকে ওইখানে পাঠাতে পারবো, কিন্তু পাঠালে হবে না, তাদেরকে মেইনটেইন করার জন্য এটা দরকার। তবে এখানে এই সময়ের মধ্যে আমরা একটা জিনিস যেটা করেছি, গত যে ডিজি বিএসএফ এর সাথে আমাদের যে মিটিংটা হলো সেখানে আমরা তাদেরকে একটা প্রপোজাল দিয়েছিলাম। তাদের কিন্তু তাদের ওদিকে হলো রিং রোড আছে এই সীমান্তের ওদিকে, আমরা তাদেরকে হলো একটা অনুরোধ করেছি যে আমাদের এয়ার উইংটা না হওয়া পর্যন্ত আপনারা যদি এলাও করেন আপনাদের রাস্তা দিয়ে আমাদের রসদ পাঠায় আমরা ওই ক্যাম্পগুলা তৈরি করা এবং সাবসিকুয়েন্টলি তাদের এই যে লজিস্টিক যে রিকোয়ারমেন্ট গুলো আছে, রেশন অন্যান্য জিনিসগুলো আমরা দিতে পারি কিনা, এই সুযোগটা যদি আমাদেরকে দেন, আমাদের যতদিন এয়ার উইংটা না হবে তাহলে আমরা তৈরি হলো ওই সমস্ত বিউপি গুলো এস্টাবলিশ করতে পারবো। ডিজি বিএসএফ সেটা নীতিগতভাবে এখানে সম্মতি দিয়েছেন যে ঠিক আছে, যতদিন আপনাদের এয়ার উইং না হয় আপনারা এটা দিতে পারেন, আপনারা একটা লিখিত প্রস্তাব পাবেন। আমাকে 2 দিন আগে যেটা হলো তারা জানিয়েছে সেটা হলো যে ডিজি বিএসএফ যাওয়ার পরে তাদের মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং তারা হলো গ্রিন সিগন্যাল দিয়েছে যে আমাদেরকে অনুমোদন দিবে। আমাদেরকে বলেছে আপনারা ফরমাল প্রপোজাল পাঠান, আমরা ফরমাল প্রপোজালটা পাঠিয়েছি। ওইখান থেকে যখন আসবে তখন আমাদের লোকজন রেডি করে তাদের রাস্তা ব্যবহার করে আমরা কতগুলো বিউপি অকুপাই করতে পারি, আমরা কিন্তু পয়সা থাকতে হবে, কবে আমার এয়ার উইং হবে তখন এস্টাবলিশ করা। আর এই অরক্ষিত জায়গা থাকলে কিন্তু স্মাগলার করেন অন্যান্য যে সমস্ত মিসক্রিয়েন্ট আছে এরা কিন্তু এগুলোর সুযোগটা নিচ্ছে এবং নিতে থাকবে। তা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ওই বিউপি গুলো এস্টাবলিশ করে ওই অরক্ষিত জায়গাগুলোতে এই জায়গা আমাদের তদারকির হলো নিয়ে আসার জন্য এটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও আমরা যে আমাদের গোয়েন্দা তৎপরতা ওই সমস্ত এলাকাগুলোতে যতটুকু সম্ভব আমরা বৃদ্ধি করার চেষ্টা করছি, যাতে করে হলো আমরা তথ্য পেয়ে যাতে ওই তথ্যের উপরে ভিত্তি করে আলাপ আলোচনা করতে পারি। তো এই ছিল আমরা যেগুলো করতে যাচ্ছি যে আগামীতে সেগুলো যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আমরা যে অরক্ষিত জায়গাগুলো আছে সেগুলো কিভাবে সুরক্ষার আওতায় আনতে পারি সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা হলো যে ইঞ্জিনিয়ারিং পিরিয়ডে হলো কিভাবে কি করব সেগুলো নিয়ে সংক্ষেপে বললাম। আর এখন হলো আমার লাস্ট যে একটা জিনিস সেটা হলো বর্তমানে যে দেশের যে চলমান পরিস্থিতি আছে সেটা হলো ইনএক্টিভ সিভিল পাওয়ারে আমরা যে বেসামরিক প্রশাসনকে যে দায়িত্বটা পালন করছি। আপনারা সবাই জানেন যে যখনই কোনো হরতাল আসে বা অবরোধের মতো এই ধরনের হলো প্রোগ্রাম দিয়েছে বা এখন দিচ্ছে বা চলমান আছে, তখন হয় কি আমরা সাধারণত কাজ করি যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের কাছে হলো রিকুইজিশন দেওয়া হয়, আমরা দিলে সেটা হলো মন্ত্রণালয় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেয় আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের সাধ্য মতো আমরা কিন্তু সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য বিধি প্রেরণ করে থাকি। তো রিকোয়ারমেন্ট অনেক আসে, আমাদের
লিমিটেশনের কারণে আমরা সব রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারি না। কোথাও থেকে হয়তো আসলো যে আমাদেরকে 5 প্লাটুন বিজিবি দেন, আমরা তো সেখানে 2 প্লাটুন বিজিবি দিই। কোথাও হয়তো আসে 10 প্লাটুন, আমরা হয়তো সেখানে 4 প্লাটুন বিজিবি বা 5 প্লাটুন। কারণ আমাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, যখন এই ধরনের প্রোগ্রাম হয়, আমরা অতীতে থেকে দেখেছি, তখন কিন্তু বর্ডারে স্মাগলিংটা বেড়ে যায়। স্মাগলাররা তখন হলো সুযোগ নাই যে বিজিবি তো ওদিকে গেছে, আমরা এদিকে করি, বা পুলিশ তো নয়, অন্যান্য। কিন্তু আমি এই সময় বর্ডারে ওই সেন্সিটিভ জায়গাগুলো থেকে কিন্তু আমি সামান্য ইয়ে করে বরঞ্চ আমার ওই পেট্রোলিং এর দিকে আরো বাড়াই দিই। এই জিনিসটা আমি করি। তার মানে আমি কিন্তু আপনাদেরকে, আপনারা এটা খোঁজখবর নিয়েও জানতে পারেন, আমি কিন্তু কোনো একটা বর্ডার সীমান্তে একটা সৈনিককেও কিন্তু এই দায়িত্ব পালনের জন্য আনি, যেখানে যা থাকার কথা সেটা আছে, ওইখান থেকে কিন্তু আমি কোনো ডিস্টার্ব করি। হ্যাঁ, আমার এখন এই দায়িত্ব যদি প্রলং হয়, একটা সমস্যা হয়, সেটা হলো আমার লোকজনের ছুটি। ছুটিটা যেমন হলো যে কিছুটা হলো ব্যাহত করা, তাদেরকে হলো আমাদের কিছুটা ট্রেনিং এ হ্যাম্পার হয়, কিছুটা ছুটিতে হ্যাম্পার হয়, কারণ তখন হলো ছুটিটা আমি একটু কমাই দিই, কারণ আমার তো এই এডিশনাল লোকজন। আর এছাড়াও তো আমার বিভিন্ন জায়গায় যে রিজার্ভগুলো সবসময় থাকে, সারা বছরই আমি কিন্তু কোম্পানি লেভেলে বলে, ব্যাটালিয়ন লেভেলে বলে, সেক্টর কমান্ডার সেক্টর লেভেলে বলে, রিজন লেভেলে যে আমার রিজার্ভগুলো থাকে, সেই রিজার্ভগুলো এনে আমি এই ধরনের এই সমস্ত দায়িত্ব পালন করি। প্লাস এখন অনেক জায়গায় অনেক ব্যাটালিয়ন আমি রেজ করেছি, তাদেরকে কিন্তু আমি দায়িত্বটা দিতে পারি না। ওই যে বললাম যে ব্যাটালিয়ন হয়ে রয়েছে, আমি বিওপি দিয়ে ওইখান থেকে আমি লোকজনকে দিয়ে আমি এই সমস্ত দায়িত্ব পালন করছি। এই মুহূর্তে আমার প্রায় 16 থেকে 17টা জেলাতে আমার ডিপ্লয়েড আছে, যেটা হলো যে আমি যে তাদের থেকে যে ডিমান্ডটা পেয়েছিলাম এটা আছে সার্বক্ষণিক, আমরা ওইখানে পাঠিয়ে রেখেছি। কোন জায়গায় এই ডিসিদের নির্দেশনা অনুযায়ী তারা হলো দায়িত্ব পালন করছে, কোন জায়গায় হলো তারা স্ট্যান্ড বাই আছে। এছাড়াও আমার হলো প্রতিটা সেক্টর, রিজন এবং ব্যাটালিয়নে আমার হলো রিজার্ভ ফোর্স আছে, স্ট্যান্ড বাই আছে। যখনই এই ধরনের রিকুইজিশন আসে এবং আমরা হলো পরিস্থিতি অনুধাবন করে আমরা হলো যাতে তড়িৎ তাদেরকে পাঠিয়ে দিতে পারি, যাতে করে ওই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি। এছাড়াও এটাও হলো একটা, যেটা হলো আমাদের ফোর্স, যেটাকে আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমার যে 4টা রিজন আছে, প্লাস হলো ঢাকা সেক্টর যেটা আছে, তাদেরকে একটা বিশেষ দায়িত্ব সাম্প্রতিক কালে হলো পালন করা হচ্ছে। এই যে অবরোধের কারণে আমরা বিভিন্ন রাস্তায় পুলিশ এবং সাথে করে আমরা হলো যে তাদেরকে দিনের বেলা এক ধরনের, রাতের বেলা আরেক ধরনের, আমরা হলো যে এই যে সমস্ত যানবাহন চলাচল করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করছি। কোথাও আমরা হয়তো যে কর্মটাকে স্কট করি, কোথাও আমরা পিকেটিং করি, কোথাও হয়তো যে আমরা সেনসিটিভ জায়গাগুলো অকুপাই করে থাকি, ওরা হলো যে চলমান আছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন একই টেকনিক হলো সবসময় না, এক এক সময় এক এক জায়গায় করে আমরা এই জিনিসটা করে আসছি। এটা যদি আপনারা যদি আমার থেকে স্ট্যাটিস্টিক্স চান, গত রাতেও আমার কাছে যে গতকাল সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রায় 35,000 যানবাহন হলো বিভিন্ন রাস্তায়, ঠিক আছে, যেখানে হলো বিজিবি ইনভলভ ছিল। এরকম হলো আমাদের হিসাব অনুযায়ী প্রায় 35,000-এর মতো হলো ভেহিকেল হলো সন্ধ্যা 6টা থেকে রাত্রে বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় গুলো যাতায়াত করেছে। আমরা এখানে ধরেন ঢাকা থেকে হলো তাদের দায়িত্বপূর্ণ এলাকা আছে, যেমন এদিকে হলো আরিচা আছে, ওদিকে হলো বঙ্গবন্ধু সেতু আছে, ওই সমস্ত এলাকা থেকে দিকে নিয়ে আসে, কাকপুর ব্রিজের থেকে দিকে নিয়ে আসে। আর অন্যান্য হলো প্রত্যেকটা ইউনিট হলো দায়িত্ব দেওয়া আছে, যার যার এলাকাতে তারা অন্যান্য জিনিসগুলো দিচ্ছে। তো এই দায়িত্বটা আমরা আপাতত পালন করছি এবং আমরা এটা হলো পুলিশের সাথে কোঅর্ডিনেট করে, স্থানীয় পুলিশ, র্যাব তাদের সাথে সমন্বয় করে, সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে, তারপরে ওইখানে যারা মালিক সমিতি আছে, বিভিন্ন সংগঠন আছে, তাদের সাথে তাদের চাহিদা অনুযায়ী আমরা এই দায়িত্বটা পালন করে যাচ্ছি এবং আমরা এই দায়িত্বটা যতদিন সিভিল প্রশাসন চাইবে এবং দেশের প্রয়োজন হবে, আমরা আমাদের একটু কষ্ট হলো আমরা এই দায়িত্বটা পালন করে যাব। আমরা চাই জনগণের মধ্যে একটা সেন্স অফ সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে হলো তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে, কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এটা সরকারের দায়িত্ব এবং আমরা সরকারের একটা অঙ্গ, সেই হিসাবে আমরা মনে করি এটা আমাদেরও দায়িত্ব। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে এই ধরনের, সেটার জন্য হয়তো যে আপনারা আমাদেরকে কিন্তু অনেক সহযোগিতা করতে পারেন। আপনারা যদি একটু যদি আমাদেরকে তথ্য দেন বা অন্যান্য ভাবে কারা করেছে এই যে না, অনেক সময় তো আপনাদের তথ্য নিয়ে ধরে না, এই যে নিয়ে থেকে এখান থেকে ধরেন ওই ছবিটা দেখি,
ওইখান থেকে আপনারা শনাক্ত করে তাদেরকে ধরে আপনারা কিন্তু সহযোগিতা করছেন, আরো একটু করতে পারেন, কারণ আপনারা আগে খবর পেয়ে যান, ঠিক আছে না? যাই হোক, আপনারা অথবা অনেক সময় হয়তো আপনারা জানেন আপনাদের কাছে পাঠায় হতে, আমি সেটা বলি না, অনেক সময় তো রেকর্ড করে তারা পাঠায়। ইন্টারেস্টিং একটা ঘটনা 2013 সালে আমার হঠাৎ করে হলো, আমি এই 3 নম্বর গেটে আমার ওখানে যে ভিডিও আছে এরা হচ্ছে জানতো, তো এখানে এসে কিভাবে নাটক করলো সেই নাটকের কিন্তু পুরো ভিডিওটা আমি পেলাম। এখানে দেখলাম 4 জন লোক আসলো, আইসেলো প্রথম হলো ডাইনামামে দেখলো বিজেপি কোথা আছে কি আছে, পুরো রাস্তা ফাঁকা, এই আজিমপুরে যে কোনায় 3 নম্বর গেটের ওখানে আইসা কিছুক্ষণ পরে হলো ওদের থেকে একটা হলো সংবাদপত্র একটা বেবিটেক্স করে একটা গাড়ি আসলো, আমি আর এটার নাম বলবো না, ওরা আসলো, ওইখানে কিন্তু ব্যানার লাগানো আছে এই বেবিটেক্স এর এখানে নামলো, নামার পরে ইশারা করলো, মানে একটা জায়গা দেখা দিল, ওইখানে দেখা যায় চলে গেল। তারপরে আসলো 5-6 জন লোক আসলো, আইসা গুলোকে এক জায়গায় পকেট থেকে একটা ব্যানার ব্যান্ড করলো, ওই ইয়েটা দিল, ওদিকটা কিন্তু ভিডিও নিল, নিয়ে করে ওরা দৌড় দিল, এদিকে কয়েকটা ককটেল মারলো, চলে গেল, পাশে এই পর্যন্ত। এটা কিন্তু হলো যে আস্তে আস্তে ওইটাকে ককটেল মারছে, কিন্তু আমি কিন্তু ওইটা হলো পুরো একটা ভিডিও। তো এইভাবে কিন্তু সব জায়গায় হয় না, অনেক জায়গায় করে কি তারা নিজেরা করে ওটা করে কি বিভিন্ন জায়গায় পাঠায়। তো যাক, আমি ওইটা হলো আমার আলোচ্য বিষয় না, এটা হলো জাস্ট পরিবেশটাকে অন্যদিকে সবাই সিরিয়াস শুনছে, এটাকে হালকা করার জন্য বললাম, এটাকে প্লিজ ডন্ট টেক ইট ইনটু ওই যাতে কগনিজেন্স, জাস্ট যে সব। আমরা এই দায়িত্বটা এখন পালন করছি। আমি মনে করি আচ্ছা, আরেকটা বিষয়, প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি কিছু সময়টা দিব যে এই যে 2014 ইয়াতে আগে আমরা কি করেছি, আমরা কিছু আমাদের সীমাবদ্ধতার কথা বলেছি, কোন জায়গায় হয়তো ওই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের কিছুটা ব্যর্থতাও আমি বলার চেষ্টা করেছি। এর বাইরেও যদি আপনারা যদি আমাদেরকে কোনো কিছু যদি বলেন যে এই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, কোনো সাজেশন বা যদি ইয়াতে থাকে, কারণ আমি এই 2014 সালে কোন জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আমি অগ্রসর হচ্ছি সেটা আমি বলেছি। এর সাথে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা দিবেন, তারপরে যে কোনো কোয়েরি আছে সেটা আমি ক্লারিফাই করতে আমার পক্ষ থেকে শেষ।